কিন্তু বিড়ি, সিগারেট, পান, জর্দা এই কোনো কিছুর নেশা ছিল না, মানে কোনো ধরনের বাজে নেশা ছিল না। জাস্ট একটা বিষয় ওনার ছিল, সেটি হচ্ছে বাজারের দোকানপাট সব বন্ধ করার পর ওনার যে ব্যবসায়িক বন্ধু বান্ধব যারা আছেন, মানে ওই দোকান অন্য যাদের আছে আর কি, তাদের সাথে বসে অনেক রাত পর্যন্ত আড্ডা দিত। আড্ডা শেষ হতে হতে কখনো রাত 1টা-2টো বেজে যেত। আর ওনার গ্রামের বাড়ি কিন্তু ওই বাজার থেকে 1 কিলোমিটারের মধ্যে ছিল, তাই অনায়াসেই কিন্তু অল্প সময়ের মধ্যে হেঁটে বাড়িতে চলে আসতে পারতেন। এই জন্য রাত বেশি হলেও খুব বেশি কিছু মনে করতেন না। আর ওনার যে অন্য বন্ধু বান্ধব ছিলেন, তাদের বাড়িঘর আবার ওই দোকানের আশেপাশেই, তাদের জন্য কোনো সমস্যাই না। এই জন্য অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিতে পারতেন। একমাত্র ওনার বাড়িটাই ছিল একটু দূরে। যাই হোক, এক রাতে আড্ডা দিতে দিতে অনেক দেরি হয়ে যায়, উনি খেয়ালই করেননি। তো উনি গ্রামের দিকে আসতে থাকেন পুরো একা, কারণ ওনার বন্ধুরা তো বাজার আশেপাশেই তাদের বাড়ি। আর বাজার থেকে গ্রামের দিকে যে রাস্তাটা, ওটা খুবই ভয়ানক একটি রাস্তা। বাজার থেকে কিন্তু গ্রামের দূরত্ব শুরুতেই বলেছি বেশি নয়, 1 কিলোমিটারের মধ্যে, মানে ওনার যে গ্রাম আর কি। দিনের বেলা এখান দিয়ে কিন্তু মানুষ চলাচল থাকলেও রাতে একদম মানব শূন্যর মতো অবস্থায় থাকে। খুব বেশি দরকার না হলে ওদিক দিয়ে লোকজন আসে না আসলে। তখন রাস্তায় কিন্তু কোনো ল্যাম্পপোস্ট ছিল না, একদম অন্ধকার ছিল। এখন অবশ্য ওই রাস্তাগুলোতে নাকি ল্যাম্পপোস্ট হয়েছে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পাশে শতবর্ষী এক বট গাছ ছিল। গ্রামের সব থেকে মুরব্বীরাও এই গাছের বয়স কত তা ভালো করে বলতে পারে না। আর আরো একটি ভয়ানক বিষয় হচ্ছে, এই গাছের পাশেই রয়েছে একটি পুরাতন শ্মশান। এই শ্মশান ও বট গাছ নিয়ে নাকি আরো অনেক ঘটনা রয়েছে, যেটি এই ফারদিন হোসেন পরবর্তীতে পাঠাবেন বলে আমাদেরকে বলেছেন। তো যাই হোক, শিপন মামা যখন রওনা দেন গ্রামের উদ্দেশ্যে, তখন তো অনেক রাত। এই রাস্তার দুধারে ওই 1 কিলোমিটারের মধ্যে কোনো বসত ভিটা ছিল না। ডানে বায়ে শুধু চাষের ক্ষেত দেখা যায়। আর তখন চাঁদের আলো ছিল, ওনার অসুবিধা হচ্ছিল না চলতে। উনি রাস্তার ওই বটগাছটির কাছে যখন আসেন, তখন কোনো কিছু কিন্তু দেখেননি, মানে কোনো ধরনের প্যারানরমাল কোনো বিষয় উনি দেখেননি। কারণ হলো, যেহেতু রাতের বেলা উনি দোকান বন্ধ করে আড্ডা দিয়ে অনেক রাতে প্রতিদিনই ফিরতেন বলা চলে, ওনার কিন্তু কোনোদিনও কখনো কোনো সমস্যা হয়নি, মানে একদম স্বাভাবিক, কিছুই দেখেননি। একা আসলেও দেখেননি, যৌথভাবে আসলেও কখনো দেখেননি। সুতরাং এটা ওনার কাছে কোনো বিষয় না। কিন্তু উনি যখন মাঝ রাস্তায় চলে এসেছেন, মানে ওই বটগাছটা পার হয়ে কিছুটা চলে এসেছেন, হঠাৎ করে ওনার মনে হলো পেছন থেকে কেউ ওনার নাম ধরে ডাক দিল। তো ওনার কাছে আবার গলার সুর খুবই পরিচিত মনে হয়। পেছন দিকে ঘুরে দেখেন, এটা আর কেউ না, ওনার খুব কাছের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। তো উনি কুদ্দুসকে প্রশ্ন করলেন যে, কিরে কুদ্দুস, তুই এখানে কি করিস এত রাতে? তো কুদ্দুস আবার বলে যে, আমাদের উত্তর ক্ষেতে সকালবেলা সেচের পানি দেবে, কিন্তু উত্তর ক্ষেতে যে আইল আছে ওই আইলটা কাটা হয়নি। এখন যদি না কাটি, সকালবেলা ভালো পানি পাওয়া যাবে না, মানে পানি পেতে পেতে দেরি হয়ে যাবে, কারণ আজানের পর পরই নাকি ওই সেচ পাম্প স্টার্ট দেবে। এই কারণে এখনই যাচ্ছি খেতে, ক্ষেতের আইলের সাথে অন্য ক্ষেতের সংযোগ করতে হবে, মানে ওই আইলের একটা জায়গায় কেটে দিতে হবে আর কি, যাতে পানি যেতে পারে। ওনাদের তো ওখানে অনেকগুলো ক্ষেত ছিল, এটা উনি জানতেন। শিবন মামা জানতেন যে উত্তর ক্ষেতে ওই কুদ্দুসদের জমি আছে অনেকগুলো। তো একটা বিষয় কিন্তু শিবন মামার মনে খটকা লাগে, সেটা হলো কুদ্দুস কিন্তু লেখাপড়া নিয়ে থাকে। শিবন মামা তো বেশি দূর লেখাপড়া করেননি, কিন্তু কুদ্দুস কিন্তু মাস্টার্স করছিল ওই সময়। তো লেখাপড়া নিয়ে যেহেতু থাকে, সে কিন্তু এই ক্ষেত খামারে যায় না। এখন সে তো ক্ষেত খামারে যায় না, তাকে কখনো ক্ষেত খামারে যেতেও দেখেনি। শুধু তাই না, এই কুদ্দুসকে নাকি তার বাড়ি থেকে অনেকবার ক্ষেত খামারের কাজে একটু সহযোগিতার কথা বলা হলেও সে কখনোই এই বিষয়ে আগ্রহ দেখায়নি। আর এই সমস্ত কারণে তাকে কেউ একটা কিছু বলেও না। যেহেতু সে লেখাপড়া নিয়ে আছে, সে ভবিষ্যতে আরো বড় কিছু করতে চায়, এই জন্য কিন্তু এই বিষয়গুলো নিয়ে বাড়ির কেউ তেমন কিছু বলে না। এখন শিবন চিন্তা করছে যে, ও এত রাতে, যাকে দিনের বেলা ঠেলে খেতে পাঠানো যায় না, ও এত রাতে এখানে কি করে? এত রাতে ও খেতে যাবে, এটাও আমাকে দেখতে হচ্ছে। যাই হোক, হতেও পারে। তখন আবার
শিপন মামা জিজ্ঞেস করে যে তুই তো কখনো ক্ষেতের ধারে কাছে আসিস না, তো আজ আবার কেন আসলি? তখন ওই কুদ্দুস আবার বলে যে আব্বার শরীরের অবস্থা খুবই খারাপ, এত রাতে সে আসতে পারবে না, বাধ্য হয়ে আমাকেই আসতে হয়েছে। তো এই কথা শোনার পর শিপন মামা ওই কুদ্দুসকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে যাবেন, এমত অবস্থায় ওই কুদ্দুস খপ করে শিপন মামার হাত চেপে ধরে এক টান দিয়ে বলে যে আমি এত রাত্রে একা একা যেতে পারবো না, আমার ভয় লাগে, তুই চল আমার সাথে। এখন কি করবে, বন্ধু মানুষ, বলতেছে যেতে তো হবেই। তো আসলে উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তাও করতে পারেনি, ওই হাত ধরে টান দিয়েছে, ওই টান দিয়ে কুদ্দুস তাকে ওই রাস্তা থেকে নিচের দিকে, রাস্তা থেকে ওই জমি বেশ নিচু, রাস্তা হলো উঁচু, নিয়ে যাচ্ছে। তো তখন অবশ্য হাত ছেড়ে দিয়েছে, মানে নিচে নামার পর হাত ছেড়ে দিয়েছে, কুদ্দুস আগে আগে যাচ্ছে আর শিপন মামা পেছন পেছন যাচ্ছে। এর মধ্যে মানে হঠাৎ করে এই শিপন মামার কানে এক ধরনের শব্দ ভেসে আসে, সেটা হলো চট 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 শব্দ। অনেক সময় ওই শুকনো খড়ি যখন চুলার মধ্যে পড়ে তখন চট চট শব্দ হয় না, তো মনে হচ্ছে ওরকম পেছন থেকে চট চট শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে যে ওই মাঠের মধ্যে বেশ আলোকিত। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে বট গাছের কাছে একটা শ্মশান ছিল, পুরাতন শ্মশান, ওই শ্মশানে দাউ দাউ করে একটা চিতা জ্বলছে, আর ওই চিতার আলোতেই মাঠের কিছু অংশ আলোকিত মনে হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, আমি তো মাত্রই আসলাম, সেখানে কোনো মানুষজন দেখলাম না, মৃত দেহ থাকলে তো সেখানে আরো অনেক মানুষজন থাকবে, সেখানে কাউকে দেখলাম না, এখন আবার এই চিতা জ্বালালো কে? তো উনি আবার কুদ্দুসকে বলেন, এই কুদ্দুস, আমি যেটা দেখছি তুই কি তাই দেখছিস? ওই দেখ ওখানে তো চিতা জ্বলছে। এখন কুদ্দুস কোনো কথা বলে না, সে সোজা হেঁটে যাচ্ছে। এখন শিপন মামার মনের মধ্যে খটকা লাগে, কি ব্যাপার, ও কোনো জবাব দিল না, সে হাঁটছে তো হাঁটছেই। তখন এদিকে শিপন মামা খেয়াল করেন যে কুদ্দুস মানে বেশ জোরে জোরে হাঁটছে। এখন কুদ্দুস এবং শিপন মামার সাথে বেশ গ্যাপ হয়ে গেছে, এই জন্য শিপন মামা কি করেন, ওই গ্যাপ কমানোর জন্য একটু দৌড়ান, মানে দৌড়ে কুদ্দুসের কাছাকাছি যাবেন। ওদিকে চিতা যে জ্বলছে এটা কি প্যারানর্মাল বিষয় না স্বাভাবিক বিষয়, এটা নিয়ে কিন্তু ওনার অতটা মাথা ব্যথা ছিল না। কিন্তু খানিকটা আগানোর পরে উনি কি মনে করে আবার পেছন দিকে তাকান ওই চিতার আগুন দেখার জন্য। এবার তিনি যেটা দেখেন, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন ওই চিতার ভেতর থেকে একজন মানুষ বের হয়ে আসছে, তার সমস্ত শরীরে আগুন জ্বলছে, এবং ওই মানুষ বা অন্য কিছু কিছু একটা ভয়ানক কিছু আর কি, ওটি আকারে বেশ লম্বা, এবং সে সোজা শিপন মামার দিকে হেঁটে আসছে। তখন শিপন মামা প্রচন্ড ভয় পান এবং ওই কুদ্দুসকে বলেন, এই কুদ্দুস, এই দেখ পিছনে কি। তখন কুদ্দুস পিছন দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে শিপন মামা যেটা দেখেন, এটা আসলে শুধু শিপন মামা কেন, কেউই এটা সহ্য করতে পারবে না। দেখেন ওটা আসলে কুদ্দুস না, ওটা মানুষই না, মানুষের দেহ কিন্তু মুখমণ্ডলে অনেকগুলা চোখ, দুটো চোখ তো থাকার কথা। নর্মালি আমরা ভুতুরে ঘটনায় কি দেখি, বড় বড় দুটা লাল চোখ, এটাই তো দেখি বা শুনি, কিন্তু দেখে তার মুখমণ্ডল ভর্তি অনেকগুলা চোখ। এই চোখগুলো তার দিকে তাকিয়ে আছে এবং তিনি স্পষ্ট বুঝতে পারছেন। প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করুন, একটা মুখমণ্ডলে যদি নাক মুখ কিছুই না থাকে, শুধু চোখ থাকে অনেকগুলো, সেটা কতটা ভয়ানক হতে পারে। যখন এই জিনিসটা তিনি দেখেন, তখন ওই কুদ্দুস রূপী ওই অবয়বটি শিপন মামার দিকে তাকিয়ে বলে ওঠেন, তুই আজ শেষ। জাস্ট এতটুকুই বলছে যে তুই আজ শেষ। যখন এই কথা বলেছে, এখন কুদ্দুস মামা কি করবেন, উনি ওইখান থেকে পালাবেন, কিন্তু ডানে বাঁয়ে ক্ষেত, এখন আইলের উপর দিয়ে কিন্তু দৌড়ানো যায় না, এটা একটা সমস্যা। তারপর উনি পেছন দিকে ঘুরে দৌড়ানোর চেষ্টা করেন। ওদিকে পেছনে
ফিরে দেখেন ওই যে শরীরে আগুন জ্বলছিল যে অবয়বটি, সেটি আর নেই, এবং ওখানে কোনো ওই চিতাও জ্বলছে না। এখন কুদ্দুস মামা দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু বারবার ওই আইল থেকে তার পা ফসকে যাচ্ছিল এবং কাদার মধ্যে পড়ে যাচ্ছিলেন, মানে ক্ষেতের যে পানি, সেচের পানির মধ্যে পড়ে যাচ্ছিলেন। তারপর তিনি উঠে দৌড়ানোর চেষ্টা করছিলেন, আর উনি মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন ওই অসংখ্য চোখ সম্বলিত ওই অবয়বটি তার পেছন পেছন আসছে। তিনি চেষ্টা করছিলেন দৌড়ানোর জন্য এবং চিৎকারও করছিলেন। এরপর ওনার কিছু মনে নেই। ওনার যখন জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে তার বাড়িতে দেখতে পান। তিনি যখন জ্ঞানে আসেন তখন পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞেস করে যে গতকালকে তোকে কে আক্রমণ করেছিল? তখন পরিবারের সদস্যরা যখন এই প্রশ্ন করে আর কি, তখন ওই শিপন মামা অবাক হয়ে যান যে আমার উপর আক্রমণ হয়েছিল, এটা পরিবারের সদস্যরা কিভাবে জানলো, আমি তো এখনো বলিনি। তখন শিপন মামা সব ঘটনা খুলে বলেন। শিপন মামা বলার পর পরিবারের সদস্যরা বলেন যে গত রাত আনুমানিক প্রায় 3টার দিকে গ্রামের 2-3 জন লোক ওই বটতলা দিয়ে হেঁটে আসছিল। হেঁটে আসার সময় হঠাৎ করে ওই শ্মশান যেই পাশটাতে, ওই পাশে খচমচ আওয়াজ তারা শুনতে পান। তাদের একজনের হাতে আবার টর্চ লাইট ছিল। টর্চ লাইট জ্বালানোর পরে তারা দেখতে পান বড় বড় বানরের আকৃতির 4-5টা অবয়ব, এবং কোন একটা মানুষকে টেনে হিসড়ে তারা সেখানে নিয়ে এসেছে। তারা যখন টর্চ মেরেছে ওই অবয়বগুলি কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল। তখন ওই 3-4 জন মানুষ চিন্তা করলেন যে কি ব্যাপার, এখানে কাকে নিয়ে এসেছে, যাই তো। তারা সাহস করে এগিয়ে গিয়ে দেখে ওখানে শিপন পড়ে আছে। তারাই ওইখান থেকে শিপন মামাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এখন ওই লোকগুলোও ভয় পায় যে এই ভয়ানক অবয়বটি, এগুলা কারা, এরকম বানরের মতো, এগুলো তো মানুষ বলে মনে হয় না। তখন শিপন মামা যখন পুরো ঘটনা খুলে বলেন তখন সবাই বুঝতে পারেন যে গত রাতে শিপন মামার সাথে ভয়ানক একটি ঘটনা ঘটেছে। যদি ওই সময় ওই 3-4 জন মানুষ ওই দিক দিয়ে না আসতেন, আল্লাহর ইচ্ছা ওই দিক দিয়ে তারা এসেছিলেন, তো তাহলে ওই পিশাচগুলো শিপন মামার অবস্থা কি যে করতো তা তো প্রিয় লিসেনার্স বুঝতেই পারছেন। হয়তো তাকে খেয়ে ফেলার চেষ্টা করতো, কারণ ওই উদ্দেশ্যে ওখানে নিয়ে এসেছিল, কিন্তু কোনো কারণে তারা পারেনি। আল্লাহর ইচ্ছা ছিল না ওই সময়, এই জন্য সেটা হয়নি। তো যাই হোক, এই ঘটনার পর শিপন মামার বাবা উনি চিন্তা করেন যেহেতু সে পিশাচের খপ্পরে পড়েছিল, পরবর্তীতে আরো ঘটনা ঘটতে পারে। এই জন্য তিনি চিন্তা করেন যে ভালো একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, কারণ ওর শরীর অবস্থা ভালো না, এখন ওকে নিয়ে আর যাবো না হুজুরের কাছে, হুজুরকেই ডেকে নিয়ে আসি, সেটাই ভালো হবে। তো উনি হুজুরকে ডাকার জন্য চলে যান বাড়ি থেকে। এর মধ্যে কি হয়, শিপন মামা বেশ স্বাভাবিক, ওনার কিন্তু মানে কোনো জ্বর টরও আসেনি, বেশ স্বাভাবিকই বলা চলে। খুব ক্ষুধা লেগেছে ওনার, তো ওনার মাকে বলেন যে মা খুব ক্ষুধা লেগেছে, ভাত খাবো। তো ওনার মা বলেন যে ঠিক আছে, আমি খাবার নিয়ে আসি, তুই বস। তখন ওনার মা যখন খাবার নিয়ে শিপন মামার কাছে এসেছেন তখন দেখে শিপন মামা মাটিতে পড়ে আছে, কিন্তু উনি উপর হয়ে পড়ে থাকলেও ওনার মাথাটা কিন্তু পেছন দিকে, মানে উপর হয়ে পড়া বলতে আমাদের বুক এবং মাটি লেগে থাকবে, পিঠ থাকবে উপরে, কিন্তু মাথা কিন্তু ওই মাটির দিকে থাকবে। কিন্তু বিষয়টা হয়েছে উল্টো, ওনার মাথাটা ঘোরানো, মনে হচ্ছে কেউ মাথাটা ঘুরিয়ে মানে ঘাড় ভেঙে ফেলেছে, এবং ওনার চোখ দুটি অস্বাভাবিক রকমের বড় হয়ে আছে, মনে হচ্ছে এখনই ওই দুটো চোখ ছুটে বের হয়ে আসবে তার মানে মাথা থেকে। এই দৃশ্য দেখে কোনো মা কি সহ্য করতে পারে? তার মায়ের হাত থেকে খাবার পড়ে যায়, চিৎকার দিতে থাকেন, আশপাশ থেকে লোকজন চলে আসে, সবাই এসে দেখে যে শিপন মামার এই অবস্থা, অথচ কিছুক্ষণ আগেই অনেকেই তার সাথে কথা বলে গেছে। এমনটা কেন হলো, কে এই কাজটা করলো? বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওনার বাবা সেই হুজুরকে নিয়ে আসেন
হুজুরকে নিয়েছিলেন জাস্ট একটু ঝাড়ানোর জন্য, যাতে করে ওনার কোনো সমস্যা না হয়। কিন্তু এসে নিজের ছেলের এই করুণ অবস্থা দেখে উনি নিজেও আর ঠিক থাকতে পারলেন না, এবং ঠিক থাকার কথাও নয়। তিনিও কান্নাকাটি শুরু করে দিলেন। যেই হুজুর এসেছিলেন তিনি নিজেই দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন, গোসল দিয়েছিলেন, সবকিছু করেছিলেন। হুজুর এই ভয়ানক অবস্থা দেখে এবং আগের যে ঘটনা সেগুলো শোনার পর উনি শিপন মামার বাবাকে বলেন যে আপনি ধৈর্য ধরেন, স্বাভাবিক হন, 15 দিন পর আপনি আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব আসলে ঘটনা কি হয়েছিল সেটি জানার জন্য। 15 দিন পর শিপন মামার বাবা যখন একটু স্বাভাবিক হন, কিছুটা শোক কাটিয়ে উঠেছেন, তখন ওই হুজুরের কাছে যান। হুজুর যাওয়ার পরে যেই কথা বলেন, প্রিয় লিসেনার্স, শুধু শিপন মামার বাবা নয়, আমার মনে হয় আপনারাও শুনলে চমকে উঠবেন যে হুজুর এমন কথা বলেছেন। হুজুর বলেন যে শিপন মামা কেন মারা গেছে সেটা তিনি জানতে পারেননি। কারণ হলো শিপন মামাকে কোনো পিশাচ যে মেরেছে এরকম কোনো প্রমাণ নাকি পাওয়া যায়নি। ওই হুজুরের সাথে অনেক ভালো ভালো জিন রয়েছে। এই জিনরা নাকি এই 15 দিন ধরে অনেক খোঁজ খবর নিয়েছে, অনেক চেষ্টা করেছে জিনেরা, তারা নাকি কোনো তথ্যই বের করতে পারেনি যে শিপন মামার সাথে এই যে ঘটনা ঘটেছে কারা ঘটিয়েছে। এটা মানুষ তো অবশ্যই না, কিন্তু কোন জিন এবং পিশাচের অস্তিত্বই নাকি পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? আমরা কিন্তু বিভিন্ন ঘটনায় দেখতে পাই যে হুজুররা বলে যে এই এই কারণে ঘটনা ঘটেছে, এই সমস্যা হয়েছিল, অমুক জিন এই কাজ করেছে, তুমি এই সময় এই দিক দিয়ে গিয়েছিলে যার কারণে অমুক জিন তোমার পিছে লেগেছিল। কিন্তু এখানে কি হলো, এই জিনেরাও পর্যন্ত খোঁজ খবর নিয়ে কিচ্ছু জানতে পারেনি। তাহলে আপনারাই চিন্তা করেন এই ভয়ানক পিশাচগুলো কি শক্তিশালী জিন যে তারা তাদের কাজের কোনো প্রমাণ রেখে যায়নি, অন্য জিনেরা এসেও কোনো প্রমাণ খুঁজে পায়নি। এটা অকল্পনীয় ব্যাপার। এরকম সাধারণত খুবই কম হয়, খুবই কম। যাই হোক, হুজুর বলেছিলেন যে আমি আরো খোঁজ খবর নেই, আসলে কি হয়েছিল দেখি যদি জানতে পারি, আপনি পরে আসুন। কিন্তু পরে এসে আর কি হবে, তার ছেলে তো আর ফেরত আসবে না। তো শিপন মামার বাবা পরবর্তীতে এই তথ্য নেয়ার জন্য আর যাননি। যদি যেতেন তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে কোনো খোঁজ খবর হুজুর পেয়েছিলেন কিনা, কিন্তু ওনার এই বিষয়ে জানার আর কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ওই যে কুদ্দুস মামা যাকে দেখা গিয়েছিল, তাকে জিজ্ঞেস করা হলো, কুদ্দুস তোমাকে নাকি দেখেছিল? তখন কুদ্দুস বলে যে আমি তো গত রাত্রে বাড়িতেই ছিলাম না। কারণ হলো কুদ্দুসের ইমিডিয়েট বড় বোন তিনি নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তাকে দেখার জন্য কুদ্দুস বিকেল বেলায় তার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিল। তাহলে কুদ্দুসের চেহারায় শিপন মামা যাকে দেখেছিলেন সে নিশ্চয়ই কোনো মানুষ নয়। আর আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষ এ কাজ করেনি, কিন্তু আসলে কে করেছিল, কেন করেছিল তার অস্তিত্ব উদ্ঘাটিত হয়নি।